মুম্বাইয়ের অভিনেতা সেফ আলি খান ছুরিকাবিদ্ধ, মানে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে। ছবার তাকে স্ট্যাব করা হয়েছে। আর তিনি নিজের বাড়ির মধ্যে, মানে নিজের ফ্ল্যাটেই এটা ঘটনাটা ঘটেছে এবং অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে তিনি এইরকম মানে আঘাতটা পেয়েছেন এবং তাকে হসপিটালাইজড করা হয়েছে। তার পরবর্তী তার চিকিৎসা চলছে, মানে অপারেশন করা হয়েছে ইত্যাদি। এই ঘটনাটা ঘটেছে গত পরশু, মানে 15 তারিখ, 15ই জানুয়ারি রাত 2:30, 2টো থেকে 2:30-এর ভিতরে। এই মানে ঘটনাটা যখন ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম বা নিউজ পেপারে দেখলাম গতকালকে, সত্যি বলতে কি প্রথমটায় যেটা হয় মানুষের এরকম মানে বিপদের কথা শুনে কারোরই তো ভালো লাগে না, এবং তিনি একজন পরিচিত অভিনেতা এবং সর্বোপরি তিনি নিজে যা মানে নিজের অভিনয়ের দ্বারা পরিচিত সেটা আলাদা। তিনি আমাদের শর্মিলা ঠাকুরের ছেলে, এইটা হচ্ছে তার বেশি বড় পরিচয়, এবং তিনি পাটাউডির যে নবাব তারও ছেলে, মানে শর্মিলা এবং ওর হাজব্যান্ডের। তো ঘটনাটা একটু বিচলিত তো করেছিল সেটা ঘটনা। তো তারপর অনেক কিছু সারাদিন ধরে খবরে এলো, আমরা জানি তার স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর, সব কিছুই আমরা জানি, কিন্তু তারপর খবরে একে একে যা এলো এবং ঘটনা পরম্পরাগুলো বিচার করে ভারী অদ্ভুত লাগলো। তাই ভাবলাম যে আমার মনে যে প্রশ্নগুলো আসছে, কিছু কিছু কথা আসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেজন্যই চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বলি সেই কথাগুলো, যে আমার কি মনে হয়েছে, এবং মানে অনেকগুলো ঘটনা শুনলাম পরবর্তীকালে খবরের যে চ্যানেলগুলো সেখানে এলো যে তার ছেলে, বড় ছেলে যে ইব্রাহিম আলী, তিনি নাকি অটো করে নিয়ে যেতে বাধ্য হয়েছেন এই সেফ আলি খানকে হসপিটালে। তিনি প্রথমে বলেনি, উনি বান্দ্রায় একটি বিলাসবহুল ফ্ল্যাট, যেটা আবাসন মানে কমপ্লেক্স, তার ভিতরে থাকেন, যেটা একটা হাই সিকিউরিটি জোন, কিন্তু কারণ এখানে এরকম অনেক সেলিব্রিটিরই বসবাস, এবং একটা 13তলা বিল্ডিং, যার 11, 12, 13 তিনটে তলা, মানে 3টে ফ্লোর নিয়ে এনাদের বসবাস, কারণ ওনার ফ্যামিলি বেশ বড় আমরা জানি, এবং কাজের লোকজন মিলিয়ে প্রচুর লোকজন রয়েছে। সেক্ষেত্রে তার বড় ছেলে ওখানেই যে থাকে ওনাদের সাথে, এটা আমার জানা ছিল না, আমি জানি না এটা কতদূর সত্যি। তো বড় ছেলে তার বাবাকে একেবারে সিনেমার মতোই, বাড়িতে অনেকগুলো গাড়ি, 8-10টা গাড়ি, কিন্তু সে অটো করে নিয়ে যেতে বাধ্য হলো। আমরা জানি মুম্বাই শহর কিন্তু সারা রাত জাগে, সেখানে অটো পাওয়াটা রাত 2টো 2:30 এমন কিছু একটা ব্যাপার নয়। তো অটো ডেকে আনা হয়েছে, সেখানে সেটা করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে একটা ছবি আমি দেখলাম, তার স্ত্রী করিনা কাপুর, তিনি কিন্তু কারোর সঙ্গে কথা বলছেন, উনি ওখানে রয়েছেন, এটা একটা দেখলাম। আবার একটা নিউজ চ্যানেলে দেখলাম যে করিনা কাপুর সেই সময় তার দিদি কারিশমার সঙ্গে নাইট আউটে ছিলেন, পার্টি করছিলেন। সেটা কোনো অন্যায় অপরাধ না, জানুয়ারি মাস, প্রত্যেকটা মানুষই পার্টি করছে, খুবই স্বাভাবিক। বাড়িতে বাচ্চারা ছিল, মানে 2টি ছোট ছেলে, এবং বোঝাই যাচ্ছে বড় ছেলেও ছিল, এবং বড় ছেলে ওনাদের সাথে থাকে, ওনার এটা দ্বিতীয় বিবাহ আমরা জানি, সেটাও খুব আশ্চর্য। যাই হোক, এদের ঘরের কথা তো আমরা জানতাম না, তো এগুলো জানতে পারলাম, কিন্তু ঘটনাগুলো অন্য জায়গায় খটকাচ্ছে। আমি বলছি, ব্যাপারটা হচ্ছে যে রাত 2টো 2:30-এর সময় তাকে অটো করে নিয়ে যাওয়া হলো, কিন্তু কেন, এটা একটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে, তার আমরা জানি সেফ আলি খান কিন্তু খুব গাড়ির শখ ওনার, ওনার মানে কি নেই, মার্সিডিজ, অডি থেকে শুরু করে সমস্ত দামি গাড়ি ওনার, মানে 8-10টা গাড়ি অন্তত ওনার গ্যারেজে কিন্তু মজুদ আছে। হ্যাঁ, মানে কি বলবো, এরা এত মানে রিচ ফ্যামিলি, এত অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, এত নিজেরা সেলিব্রিটি, অথচ কি কপাল না, দুর্ভাগ্যই বলবো, যে একটা গাড়িরও ড্রাইভার, বা গাড়ির হয়তো চাবিও ড্রাইভারের সাথেই ছিল, কোনো ড্রাইভার অ্যাভেলেবেলই ছিল না মাঝরাত্রে। তাহলে এত গাড়ি থেকে এত সম্পত্তি করে লাভটা কি? এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, বড় ছেলে বাড়িতে ছিল, সে নিয়ে গেছে, এটা খুব ভালো যদি সত্যি সেটাই ঘটে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেগুলো মনে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু একটু ডিটেল। যেমন প্রথমে জানা গেল যে আততায়ী, তার কোনো মানে সিসিটিভিতে কোনো আততায়ীকে দেখাই যায়নি, কারণ সামনের দিকে যে গেট, মানে ফ্রন্ট গেট দিয়ে ঢুকে যে সমস্ত লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, সেই সিসিটিভি চেক করা হয়েছিল মোস্ট প্রবাবলি। কারণ পরবর্তীকালে জানা গেছে যে সিঁড়ি দিয়ে, ওই একটা এক্সট্রা সিঁড়ি থাকে আর কি, মানে পিছনের দিকে সিঁড়ি, যে ওই কাজের লোকজনরা ওঠে এরকম কিছু কাজের জন্য, সেই সিঁড়িটা যেটা ব্যবহার হয় না সাধারণত, এবং সিসিটিভি সেখানেও কিন্তু ছিল। তো সেই সিঁড়ির সিসিটিভিতে দেখা গেছে 2টি ছেলেকে, দেখলাম পরিষ্কার সিসিটিভিতে দেখা যাচ্ছে একটি ছেলের পিঠে রীতিমতন একটা ভারী ব্যাগ রয়েছে, ব্যাকপ্যাক যাকে বলে, আর একটি ছেলের কিন্তু সেভাবে হাতে কিছু নেই। দুজনেই ক্যামেরার দিকে তাকালেও তাদের মুখ পরিষ্কার দেখা গেছে, তাদের মুখ ঢাকা ছিল না, এবং পরবর্তীকালে এদের কিন্তু ধরা হয়েছে, এরা কিন্তু ধরা পড়েছে। এবার ঘটনা যেটা, যে পিছনে সিঁড়ি দিয়ে এরা উঠেছিল, কিন্তু কখন সেটা
নিশ্চয়ই টাইম নোটেড আছে, কিন্তু এখনও প্রকাশ পায়নি। অ্যাটলিস্ট আমি যে চ্যানেলে দেখেছি সেখানে দেখতে পাইনি। কথা হচ্ছে এত হাই সিকিউরিটি একটা বিল্ডিং, হাই সিকিউরিটি জোন, সেখানে সেলিব্রিটিরা থাকেন, উনি উপরের 3টে তলা মানে 10 তলার উপর পুরো বিল্ডিংটাই ওনার, এবং ছাদটা যেটা টেরেস সেটাও ওনার। এরা যদি ছাদ দিয়েও কোনোভাবে নেমে থাকে তাহলেও তো ধরা পড়ার কথা। সারা দিনের মধ্যে এরা কখন ঢুকেছে কেউ দেখতে পায়নি, ফ্রন্ট গেট দিয়ে এদের দেখাই যাচ্ছে না, এরা ঢুকলো কিভাবে? এই হাই সিকিউরিটি বিল্ডিংয়ে তো যে কেউ এভাবে ঢুকতে পারে না যথেষ্ট নাম নথিবদ্ধ না করে। তাহলে পিছনের গেট দিয়ে এরা ঢুকলো কীভাবে? এবার এদের যথেষ্ট জানা ছিল যে কোথা দিয়ে কিভাবে ঢুকলে কিভাবে ওঠা যাবে এবং ওই 13 তলা পর্যন্ত পৌঁছানো যাবে। ওনারা টপ ফ্লোরেই থাকতেন একদম ডেফিনেটলি, এবং রাত 2:30, এটা মনে রাখতে হবে, 2টো থেকে 2:30-এর মধ্যে। তাহলে কিভাবে ওনার বাড়ির দরজাই বা কীভাবে খোলা ছিল? রাত 2-2:30 কোন মানুষ জেগে থাকে? এটা একটা প্রশ্ন। রাত 2-2:30-এর সময় দুটি অচেনা ছেলে পিছনের সিঁড়ি দিয়ে তারা উঠেছে এবং তারা কোথাও লুকিয়েছিল, কারণ ওই সময় তাদের সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়নি, তাদের নেমে যেতে দেখা গেছে। পরবর্তীকালে নেমে যাচ্ছে তারা, তখন দেখা গেছে। তো উঠেছে কখন সেটা বোঝা যায়নি, কোথা দিয়ে উঠলো। তারপর তারা লুকিয়েছিল, তারা কোথায় লুকিয়েছিল? এরকম একটা বিল্ডিং যেখানে প্রচণ্ড ওনাদের নিজেদেরই প্রচুর গার্ড রয়েছে, সেখানে এরা লুকিয়ে থাকলো কোথায়? বড় প্রশ্ন। এবং তারা বেছে বেছে সেফ আলি খানকেই কেন অ্যাটাক করলো? বড় প্রশ্ন। আর রাত 2-2:30-এর সময় কোনো মানুষের বাড়ির দরজা খোলা কিভাবে থাকবে? এরা কিভাবে? এরা তো দরজা ভেঙে ঢোকেনি, তাহলে এরা ঢুকলো কিভাবে? বড় প্রশ্ন। 2জন ছিল, কিন্তু একজন নয়, 2জনকে দেখা গিয়েছে, যারা নেমে আসছে দেখা গিয়েছে। উঠছে এটা কিন্তু এখনও কোনো ইলেকট্রনিক মিডিয়ায় আমি অন্তত দেখতে পাইনি। এবার আসি সেই প্রসঙ্গটা, যে কিভাবে অ্যাটাকটা হলো ওনার উপর। এরা নাকি প্রথমে একজন মেডের সাথে দেখা হয়, তো সেই রাত্রিরে সেই মেডও কি ঘুমোচ্ছিল না? সে দেখা করার জন্য বাইরের ঘরে সে দাঁড়িয়েছিল বা বসেছিল? বড় প্রশ্ন। তারপর তাকে এরা কিছু একটা বলে, 1 কোটি টাকা চাই, এরকম যা ইলেকট্রনিক মিডিয়ায় শুনেছি সেটাই বলছি, চ্যানেলগুলোতে যা দেখেছি, 1 কোটি টাকার দাবি করে তারা। খুবই আশ্চর্যজনক এবং হাস্যকর আমার লেগেছে। তারপরে সেটা তারা জিজ্ঞেস করে তুমি কে ইত্যাদি, এই ধরনের কিছু মানে যা প্রশ্ন, রুটিন প্রশ্ন করা উচিত। কিন্তু তারা এটা কি জানতে চায়নি যে রাত 2-2:30-এর সময় তুমি ঘরের মধ্যে ঢুকলে কি করে? এদের মধ্যে কেউ দরজা খুলে দেয়নি তো। 2জন মেয়েদের কথা জানা যাচ্ছে, এবং একজনের ছবি দেখলাম যথেষ্ট বয়স্ক, ঠিক আছে। এবং পরবর্তীকালে মানে অন্য আরেক চ্যানেলে এটাও দেখলাম যে ওই মেডকেই নাকি মারতে এসেছিল। তাহলে তাই যদি হবে, তাহলে 1 কোটি টাকার দাবিটা কি মেডের কাছে করেছে? ওই মেডের ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকা, এটা বিশ্বাস করতে হবে? খুবই হাস্যকর। এখানে আমার হাস্যকর লেগেছে। আমি জানি না ইলেকট্রনিক মিডিয়ার কাছে কি খবর নেই, না তারা খবরটা ধামাচাপা দিচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন যে খবরটা ধামাচাপা কেন দেবে? খবর ধামাচাপা দেওয়ার কী কারণ? এর পিছনে কি অন্য কোনো বড় গ্যাং বা অন্য কোনো বড় ব্যক্তিগত শত্রুতা বা কোনো সাজিশ যাকে বলে ষড়যন্ত্র, সেরকম কিছু কি আছে? কিছুই বোঝা যাচ্ছে না। কারণ যার বাড়িতে এতগুলো গাড়ি, তার কোনো এমার্জেন্সি পারপাসেও একটা গাড়ির চাবি বা ড্রাইভার, এবং আমরা জানি ইব্রাহিম আলী নিজে কিন্তু গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালালোও না, সে একটা অটো ডেকে নিয়ে গেল। আমি জানি না এটার পিছনে কী কারণ হতে পারে, আপনাদের কারোর যদি কিছু মনে হয় অবশ্য করেই কমেন্ট বক্সে এটা জানাবেন। এবং ছুরিটা এত জোরে মারা হয়েছে, আগে সেটা বলেনি, ছুরি যে মারা হয়েছে, এই মেডদের সাথে কথা হতে হতে একজন মেডের সাথে 1 কোটি টাকার দাবি শোনা যাচ্ছে, করার সঙ্গে সঙ্গে আরেকজন মেড বেরিয়ে আসে, এবং বাচ্চা ছেলেরাও নাকি ভেতরের ঘরে তখন ছিল। তারাও কি ঘুমোচ্ছিল না? সবাই বাড়ির জেগেছিল, কারণ শোনা যাচ্ছে সেফ আলি খান নিজে এরপর বেরিয়ে আসছেন ঘরের ভিতর ঘর থেকে, বাইরের ঘরে এসে তিনি জিজ্ঞাসা করছেন, এবং তাকে দেখা মাত্রই কোনো কথা নয়, 1 কোটি টাকার দাবিটা তো তার কাছে করা হবে। আমরা সাধারণত জানি এসব ক্ষেত্রে আটক করা হয় র্যানসাম, কিন্তু নিজে ওনার ঘরে এসে ওনাকে কীভাবেই বা আটক করবে? উনি তো কোনো বস্তায় করে নিয়ে যাওয়ার মতন বাচ্চা ছেলে নয়, তাই না? তো যাই হোক, তারপরে যেটা হয়েছে শোনা যাচ্ছে, মানে খুবই রোমহর্ষক সিনেমার মতন গল্প, ওই জন্য আমিও সেভাবেই বলছি। তারপরে ওনাকে কোনো কথা না, সোজাসুজি ওনার পিঠে ছুরি মারা হয়েছে। ওনার পিঠে ছুরির অংশ গেঁথেছিল, যেটা ডক্টররা অপারেট করে বের করেছেন, এটা আমরা কালকের নিউজে জানতে পারছি। তাহলে উনি তো সামনে থেকে আসছেন, ওনার সাথে মুখোমুখি হচ্ছে যারা এসেছে, যারা অ্যাটাক করেছে ওনার উপর, যারা ওনাকে অ্যাটেম্প টু মার্ডারই বলবো, তাহলে ওনার পিঠে ছুরিটা কিভাবে মারা হলো? এইটা আরেকটা বড় প্রশ্ন, যেটা বোঝা গেল না। হাতাফাই যাকে বলে, কোনো মারামারি এক্ষেত্রে কিভাবে হয়েছিল সেটা উনি বলতে পারবেন, কারণ মানে ভাগ্যগুণে উনি সুস্থ আছেন আপাতত, যা জানা যাচ্ছে মোটামুটি, মানে অপারেশনের পর। এখনও ডেঞ্জারের বাইরে, বিপদের বাইরে উনি বেরোননি নিশ্চয়ই, কারণ যথেষ্ট গুরুতর আঘাত লেগেছে। পিঠের মধ্যে ছুরি ভেঙে গেঁথে গেছে, তাহলে কতটা জোরে তাকে আঘাত করা হয়েছে। আর এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে তাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু এটা করা হয়েছিল। তার কাছ থেকে র্যানসাম আদায় করা বা 1 কোটি টাকা কোনোভাবে আদায় করা মোটেই উদ্দেশ্য হতে পারে না। ওনাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে জিনিসটা করা হয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে।
কথাটা হচ্ছে ওনাকে পিঠে ছুরিটা মারলো কেন? ওনার সাথে তো মুখোমুখি দেখা হলো, তাহলে তো বুকে ছুরিটা মারার কথা ছিল, এবং পিঠের মেরুদণ্ডের মধ্যে ছুরিটা ভেঙে গেঁথে গেছে, যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কারণ উনি কিভাবে, হয়তো বিদেশ যেতে হবে, ওনাদের অনেক টাকা পয়সা আছে, হয়তো ট্রিটমেন্ট করাতে পারবেন, কিন্তু এই যে বলে না ওনার মায়ের তো মানে হাজব্যান্ড তো মারাই গেছেন এবং ছেলে একটাই, সত্যি করেই খুবই দুঃখজনক ব্যাপারটা। এই সময় স্ত্রী বাড়িতে ছিলেন না, সেজন্য জানা নেই এর কারবাই যেটাকে বলে তদন্ত তো হবে, সেটা উনিও নিশ্চয়ই উত্তর দেবেন কী ব্যাপার কী ছিল। বাচ্চা দুটি বাড়িতে ছিল শোনা যাচ্ছে। তো এই যে রহস্যে মোড়া যে অ্যাটাকটা যেভাবে হলো, আপনারাই আমাকে বলুন যে অ্যাটাক তো সামনে থেকে যে করবে, কারণ ওনাকে দেখা মাত্রই ছুরিটা ওনার উপর অ্যাটাক করা হয়েছে ছুরি নিয়ে, তাহলে ঘুরে গিয়ে সে পিছন দিয়ে ছুরিটা মেরুদণ্ডে গেঁথে দেবে কেন? বড় প্রশ্ন, তাই না? তাহলে আর এইভাবে অ্যাটাক করার পিছনে মূল উদ্দেশ্যটা কি চাপা দেওয়ার কোনো চেষ্টা করা হচ্ছে? কারণ ওনার বাড়ি থেকেই এই নিউজগুলো বেরিয়েছে যে মেডরা যেভাবে বলেছে, কারণ যে সত্যি যে বলা হচ্ছে না, বেশ কিছু মিথ্যে আমার মনে হচ্ছে জল মেশানো যাকে বলে এটা রয়েছে। কিন্তু সেটা কেন? তাহলে কি অন্য কোনো শত্রুতা, কোনো ব্যক্তিগত শত্রুতা? এই যে লোক দুটিকে দেখা গেছে, আদৌ এরাই মেরেছে? আদৌ এরা যদি মেরে থাকে, ওনার ঘরের মধ্যেও ডেফিনেটলি সিসিটিভি আছে, তাহলে সেখানে দেখা যাবে সেই সিসিটিভি ফুটেজ কি পাওয়া গিয়েছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। এই যে একের পর এক শোনা যাচ্ছে হুমকি কল আসছে, বড় বড় সেলিব্রিটিরা যারা ভয় থাকছেন, এই কিছুদিন আগে আরও বেশ কিছু সেলিব্রিটি সম্পর্কে শোনা গিয়েছে, প্রায় তাদের ধমকি কল আসছে। এগুলো কেন? তাদের সাথে কি অন্ধকার জগতের কোনো যোগসাজশ রয়েছে? আগের কালেও শোনা যেত। আমি যখন বেশ ছোট তখনও একজন ছিলেন ওখানে, হাজি মাস্তান তার নাম, তো সেই শোনা যেত তা অনেক কিছু কথা। এবার আমার মনে হতো এগুলো শুনে যে বোধহয় ওই সিনেমার গল্প টল্প, যেহেতু ওখানে সিনেমা তৈরি হয়, ওটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, বোধহয় লোকে বাড়িয়ে চাড়িয়ে বলে, কিন্তু এখন দেখছি তা নয়। কিন্তু এই যে নায়করা, সিনেমার যে হিরোরা, তাদের সাথে কী যোগাযোগ, কী হতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্য করেই জানান। খবরের দিকে চোখ রাখুন, অবশ্য করে এই ধরনের নিউজ আসলে নিয়ে আসবো। এটা কোনো হাসি মজার কথা নয়, কারণ তিনি একটা ফ্যামিলির হেড, এভাবে ওনার ওপর অ্যাটাক হয়েছে, কিন্তু কেন হয়েছে পিছনের ঘটনাগুলো জানা খুব মানে জরুরি, বোঝা দরকার যে কেন হচ্ছে। সেলিব্রিটিরা কেন এইরকম হাই প্রোফাইল, মানে সেলিব্রিটি যারা হাই সিকিউরিটি জোনে থাকেন, প্রচুর গার্ডস রয়েছে, তারা রাত 2:30-টের সময় নিজের ঘরের মধ্যে কিভাবে এইভাবে ছুরিকাবিদ্ধ হতে পারেন? এটা কিন্তু বড় প্রশ্ন। তারা যদি এইভাবে অ্যাটাক হতে পারেন, আমাদের মতন সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়? যদিও উনি থাকেন মহারাষ্ট্রে, আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কোনো স্টেটই নিরাপদ নয়, এটা তো ঘটনা। সেজন্য আমাদের আতঙ্কেরও কিন্তু অল্প হলেও কারণ আছে। কমেন্ট করে অবশ্য করেই জানান যে আপনাদের ভিডিওটা ঠিক লাগলো কি না, কেমন লাগলো। ভালো লাগলে অবশ্য করেই লাইক করুন, আরও ভালো লাগলে কমেন্ট, চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্য করে একটা লাইক করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই।